আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, মাত্র 10 মিনিটে, মাত্র 10 মিনিটে আমি তোমাদের কাছে এই টেন্সের সবকিছু একেবারে পানির মতো সহজ বানিয়ে দেব। জাস্ট আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি, এই ক্লাসটা দেখার পরে দেন তোমরা কমেন্টে তোমাদের মতামত জানিও, ঠিক আছে? আজকের এই ক্লাসে পুরো টেন্সের সবকিছু তোমাদের কাছে পানির মতো সহজ বানিয়ে দিব, আমি জাস্ট তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? এখন দেখো গ্রামার সাইটে ভাইয়া তুমি যেই অংশে যাও না কেন, তুমি যদি এক কোশ্চেন সমাধান করতে যাও তাহলে সেটা কিন্তু তোমার আগে টেন্স জানতে হবে। তুমি যদি রাইট ফ্রম আপ ভার্ব পড়তে যাও সেক্ষেত্রে আগে তোমার টেন্স জানতে হবে। তুমি ন্যারেশন শিখতে যাও সেক্ষেত্রে আগে তোমার টেন্স জানতে হবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার টেন্সটা কাজে লাগবে। ইভেন তুমি যদি বানিয়ে বানিয়ে ইংরেজি লিখতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমার টেন্স জানা লাগবে, না হলে কিন্তু তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবে না। দেখো ইংলিশ ফার্স্ট পেপার বলো, ইংলিশ সেকেন্ড পেপার বলো, উভয় ক্ষেত্রে কিন্তু রাইটিং পার্ট আছে, তাই না? এবং রাইটিং সাইডে কি আছে? রাইটিং সাইডে তোমার ডায়লগ আছে, প্যারাগ্রাফ আছে, এইগুলা আছে। এবং আমি বলতে পারি এটা যে ভাইয়া এই ডায়লগ বলো, প্যারাগ্রাফ বলো, আমি কিন্তু এখন পর্যন্ত তেমন ভালোভাবে মুখস্থ করি নাই। আমি প্যারাগ্রাফের 2 লাইন মুখস্থ করতাম, প্রতিটা প্যারাগ্রাফের 2টা লাইন মুখস্থ করতাম, এর বেশি আমি পড়তাম না। এরপর কি করতাম? ওই প্যারাগ্রাফের বাংলাটা শুধু দেখা যাইতাম। কেন? কিসের কারণে? কারণ আমি টেন্স জানি, এজন্য আমি কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারতাম। এজন্য প্যারাগ্রাফের আমি 2 লাইন ছাড়া কোনো প্যারাগ্রাফ 2 লাইনের বেশি আমি পড়ি নাই, আমার লাগে নাই। কেন? ভাইয়া আমি বানিয়ে বানিয়ে লিখে আসছি। এখন এই যে বানিয়ে বানিয়ে যে লিখবা, তুমি যে ইংরেজি বানিয়ে বানিয়ে লিখবা, এজন্য কিন্তু তোমার আগে টেন্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? এবং তোমাদের মধ্যে অনেকেই আছো যে টেন্সটা এখন পর্যন্ত আয়ত্ত করতে পারো না। জাস্ট ভাইয়ের সাথে একটু লাস্ট পর্যন্ত থাকো, পানি পানি বানানো দায়িত্ব আমার। যেমন গণিতে বলি না পানি পানি বানাই দেবো, ঠিক সেম ভাবে আজকে টেন্সও তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেবো। ওকে, রেডি? দেখো ভাইয়া টেন্স মানে কি, শুরুতে আমি যদি বলি টেন্স অর্থ কি? কাল বা কি বোঝায়? সময় বোঝায়, রাইট? এখন টেন্সের প্রকার কিন্তু ভাই তোমরা জানো যে টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এটা কিন্তু কম বেশি সকল স্টুডেন্টই জানো, রাইট? এবং এই যে প্রতিটা টেন্সের, প্রেজেন্ট টেন্স বলো, পাস্ট টেন্স বলো, ফিউচার টেন্স বলো, প্রতিটা টেন্সের কিন্তু আবার 4টা করে প্রকার আছে। তার মানে বলা যায় যে টেন্স কিন্তু আমি বলতে পারি যে টোটাল হচ্ছে ভাইয়া 12 প্রকার। কয় প্রকার? ভাইয়া টোটাল হচ্ছে কিন্তু 12 প্রকার। এখন এই 12 প্রকার টেন্স তোমার একটু ভালোভাবে জানতে হবে এবং একটা সেন্টেন্স দেখে তুমি যেন বুঝতে পারো যে এটা কোন টেন্স, তোমার সেইভাবে শিখতে হবে, ঠিক আছে? রেডি তো? জাস্ট ভাইয়ের সাথে 10 মিনিট থাকবা। কয় মিনিট? 10 মিনিট থাকবা। পুরো টেন্সের সবকিছু আমি তোমাদেরকে পানির মতো সহজ বানাই দেবো। আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি। এই প্রকারগুলো আমি আশা করি কম বেশি তোমরা সবাই জানো, ঠিক আছে? ফর্ম আছে কয়টা? 5টা ফর্ম আছে। ভার্বের কয়টা ফর্ম? 5টা ফর্ম আছে, কম বেশি সবাই জানো। কি? V1, তারপর হচ্ছে কি V2, তারপর হচ্ছে V3 ভার্বের 3 নং, V4 4 নং, V5 ভার্বের 5 নং, রাইট? আমি এই ক্ষেত্রে এতগুলা লাগবে না, এই 5টা ফর্ম তোমাদের লাগবে না টেন্সের ক্ষেত্রে। জাস্ট 3টা ফর্ম যদি তোমরা জানো তাহলেই হয়ে যাবে। দেখো একটু ছোট্ট করে টেন্সটা অর্থাৎ শেখানোর আগে এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই, তাহলে সবচেয়ে বেস্ট হবে, বুঝতে সহজ হবে, ঠিক আছে? এই বিয়ন্ড দ্বারা ভাইয়া কি বোঝায়? বিয়ন্ড দ্বারা বোঝায় হয়েছে প্রেজেন্ট ফর্ম। কি ভাইয়া? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট মানে কি বলো তো? প্রেজেন্ট মানে হচ্ছে কিন্তু তোমার বর্তমানটা বোঝাচ্ছে, তাই না? এরপরে হচ্ছে V2 মানে কি? V2 মানে হচ্ছে কিন্তু ভাইয়া পাস্ট ফর্ম। ওকে, এটা কিন্তু কম বেশি তোমরা সবাই এটা সম্পর্কে জানো। আর V3 মানে কি? V3 মানে হচ্ছে কিন্তু পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। আমি এক্সাম্পল টানতেছি তাহলে তোমরা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন আমি যদি ভার্বের 1 নং এ গো বসাই, এই যে গো, এই গো কিন্তু হয়েছে ভাইয়া প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু বর্তমান বোঝাচ্ছে, তাই না? তাহলে ভার্বের 2 নং কি হবে? এই গো এর কি হবে? এই যে পাস্ট ফর্মটা কি হবে? পাস্ট ফর্মটা হইবে কিন্তু গো ওয়েন্ট হবে। ওয়েন্ট পাস্ট মানে কি? অতীত বুঝায়। গো অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া যাওয়া। যখনই পাস্ট ফর্ম বসাবা তখন তোমার লিখতে হবে ওয়েন্ট। ওয়েন্ট মানে কি? গিয়েছিল, এটা কিন্তু অতীত বুঝাচ্ছে। আর একটা হচ্ছে কি এই V3 মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। গো ওয়েন্ট গান। পাস্ট পার্টিসিপলে কি হবে? গান। এটা এভাবে কিন্তু তোমাদের এই রকম কিছু টপিক তোমাদের মাথায় রাখতে হবে যে ভার্বের 1 নং কি, 2 নাম্বার কি, আবার 3 নাম্বার কি, ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে কিন্তু পাস্ট পার্টিসিপল। ওকে, গো ওয়েন্ট গান। এরপর আমি যদি আরেকটা एग्जांपल টানি, ডু যদি হয়, ডু হইছে কিন্তু ভাইয়া প্রেজেন্ট ফর্ম, তাহলে পাস্টে কি হবে? ডু ডিড। কি হবে ভাইয়া? ডিড। আর তাহলে পাস্ট পার্টিসিপলে ডান। ওকে, রাইট? এরপরে আমি যদি বলি ভাইয়া ইটের কথা, ইট মানে কি? খাওয়া। ইট পাস্ট ফর্ম কি হবে? এট।
এট হবে, এট এট খেয়েছিল, তাহলে ইট এট, আর অর্থাৎ পাস্ট পার্টিসিপল কি হবে ইটেন, রাইট। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এছাড়া আমি আরেকটা টার্ম দিয়েছি, বাই অর্থ কি ভাইয়া, বাই অর্থ ক্রয় করা, তাহলে পাস্ট ফর্ম কি হবে বট, বি ও ইউ জি এস টি বট, বাই বট বট। ওকে, সো এইরকম কিছু আছে তোমাদের বইয়ে, তোমাদের স্যাররাও কিন্তু মুখস্থ করতে বলে, ঠিক আছে। এগুলা ইম্পর্টেন্ট দেখে তোমরা একটু মুখস্থ করবা, ঠিক আছে। ইম্পর্টেন্ট গুলো তোমরা কি করবা ভাইয়া, একটু তোমাদের মাথায় রাখতে হবে যে ভার্বের 1 নং, তারপর 2 নং, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর হচ্ছে কিন্তু ভাইয়া পাস্ট পার্টিসিপল। ডান, ক্লিয়ার। এখন আসি আমরা মেইন বিষয়, অর্থাৎ এখন আমরা টেন্স সম্পর্কে একটু জানবো, অর্থাৎ টেন্সের টোটাল 12 প্রকার, এই 12 প্রকার সম্পর্কে এখন আমরা শিখবো। রেডি তো ভাইয়া? রেডি। অনলি কয় মিনিট ভাইয়া? 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিটে পুরো টেন্স কভার। ফার্স্টে আসি, শুরুতে ভাইয়া 1 নম্বরে আমরা জানবো যে প্রেজেন্ট, দেখো খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। ওকে, খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ভাইয়া সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে, তুমি যেটা বলো সেটাই কিন্তু হবে। ওকে, এখন কি ভাইয়া এই আমি লিখি প্রেজেন্ট কি বোঝায়, বর্তমান বোঝায়, রাইট? এটা কি সবাই জানো? আচ্ছা, শুরুতে স্ট্রাকচার মজাতে হবে, স্ট্রাকচারটা শুরুতে আমি কিন্তু ভাইয়া স্ট্রাকচারটা লিখবো, দেন তোমাদের সাথে একটু ডিটেইলসে আলোচনা করব। দেখো শুরুতে ভাইয়া স্ট্রাকচার আমি সংক্ষেপে লিখলাম এটা, যে শুরুতে ভাইয়া সাবজেক্ট কি বসবে, সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের 1 নং। 1 নং মানে কি ছিল ভার্বের, আমি কিন্তু দেখাইছি প্রেজেন্ট ফর্ম না, একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম যে প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপরে হচ্ছে কি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস হচ্ছে অবজেক্ট বা হচ্ছে কিন্তু এক্সটেনশন, একই কথা, তুমি যেটাই লেখো সেটাই হবে, তাহলে অবজেক্ট আমি লিখে দিলাম। ওকে, দেখো খেয়াল করো, আমি শুরুতে স্ট্রাকচারটা লিখলাম যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করো কি লিখছি, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস হচ্ছে কি অবজেক্ট। আচ্ছা, এখন আসি, যেমন আমি যদি এখন একটা উদাহরণ লিখি ভাইয়া, যেমন আমি ভাত খাই, কি বলছি, আমি ভাত খাই, অর্থাৎ আই ইট রাইস, রাইট? আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই। এই আই কি, আই কি সাবজেক্ট না, এই আই হইছে কিন্তু ভাইয়া সাবজেক্ট। খেয়াল করো, এই আই হইছে কিন্তু সাবজেক্ট। ইট মানে কি, খাওয়া, আমি কিন্তু এই কিছুক্ষণ আগে দেখাইছি, ইট প্রেজেন্ট ফর্ম, এট পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপলে জানি কি ইটেন। তাহলে এই ইট হইছে কিন্তু ভার্বের 1 নাম্বার, আর এই রাইস মানে কি, এটা হইছে কিন্তু অবজেক্ট। ক্লিয়ার? শেষ? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? সো আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই, তাহলে এটা কি, এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আরেকটু কথা আছে, সেটা হচ্ছে এই যে দেখো আই, আই মানে কি, ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন? আমি কিন্তু পারসনের কিন্তু একটা ক্লাস দিয়েছি এবং প্রত্যেককে বলেছি যে তোমরা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা। পারসন সম্পর্কে আমি আশা করি মোটামুটি এখন সবারই একটা আইডিয়া আছে, রাইট? এই আই কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কারা, ইউ তুমি, তোমরা, তোমাদের শিখাইছি না আমি, আর থার্ড পারসন কারা, হি শি রহিম করিম, নাম বুঝাইবে, রাইট? ইট আছে, দে আছে, এগুলো হইছে কিন্তু ভাইয়া থার্ড পারসন। এখন এইখানে যেই রুলসটা সেটা হচ্ছে এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল না কিন্তু থার্ড পারসন, একটু দেখো আমি একটু লিখে দিচ্ছি যে সাবজেক্ট যদি ভাইয়া থার্ড পারসন সাবজেক্ট যদি ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমার হচ্ছে কি ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হবে। কি বলেছি, এস অথবা ইয়েস কি করতে হবে, যোগ করতে হবে। ভার্বের সাথে কি করতে হবে, এস অথবা ইয়েস যোগ করতে হবে। এতটুকু হচ্ছে ডিফারেন্স, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন এখানে আই ইট রাইস, ভালো কথা। এখন আমি যদি ভাইয়া এই জায়গাতে লিখি, ধরো আই গো টু স্কুল, দেখো আই গো টু স্কুল, এটা কি ঠিক আছে কিনা বলো? আই গো টু স্কুল আমার লেখা ঠিক আছে? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। কেন, কিভাবে বুঝলাম? আই কি সাবজেক্ট, গো কি এটা ভার্বের 1 নাম্বার, এটা প্রেজেন্ট ফর্ম, টু স্কুল এটা তো অবজেক্ট। শেষ। এখন আমি যদি লিখি যে হি গো টু স্কুল, ভাইয়া দেখো তো এই লেখাটা কি ঠিক আছে কিনা, তোমরাই বলো, এই লেখাটা কি আমার ঠিক আছে? যে হি গো টু স্কুল, এই লেখাটা কি ঠিক আছে? নাই। কেন নাই? হোয়াই? এর কারণ হচ্ছে এই যে হি কি থার্ড পারসন, আর রুলসটা কি ছিল যে সাবজেক্ট যদি ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়, এই যে হি কিন্তু সিঙ্গুলার, হি দ্বারা কয়জন বোঝায়, একজন না দুইজন, একজন না দুইজন না অনেকজন, কয়জন, একজন বোঝায় না, তার মানে এটা হইছে সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এই যে গো আছে না, গোর সাথে তুমি ইএস যুক্ত করবা, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। এখন ঠিক আছে, এতক্ষণ কিন্তু ঠিক ছিল না।
এইটা হয়েছে কিন্তু রুলস। এই রুলসটা একটু ভাইয়া মাথায় রাখবা, ঠিক আছে, মনে থাকবে সবার। তাহলে শুরুতে আমরা কি জানলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের এক নং কি ভাইয়া প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে কিন্তু অবজেক্ট। ডান, ক্লিয়ার। আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু শেষ হয় না এখন পর্যন্ত, দেখো তাহলে এই রুলসটা সবার মনে থাকবে। হ্যাঁ, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এখন দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কিছু অভ্যাসগত কাজ আছে, চিরন্তন সত্য কিছু আছে। যেমন আমি যদি বলি চিরন্তন সত্য কি আছে, দেখো চিরন্তন সত্য। আচ্ছা, চিরন্তন সত্য, তাহলে চিরন্তন সত্য ভাইয়া কি আছে, যেমন সূর্য পূর্ব দিক থেকে হয়, এটা চিরসত্য না, আবার পশ্চিম দিকে যায়, এটা চিরসত্য না। তাহলে আমি যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কি আমার এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? আর এই যে কথাটা আমি যে বললাম, এই যে বাক্যটা বললাম, এটা কিন্তু ভাইয়া প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে। এই স্ট্রাকচারটা লাগবে, প্লাস চিরন্তন সত্য যা বুঝাবে সেটা হয়েছে কিন্তু ভাইয়া প্রেজেন্ট ইনডেফিনিট। আবার আমি যদি বলি অভ্যাসগত কোনো কাজ, অভ্যাসগত, সো অভ্যাসগত যদি কোনো কিছু বুঝায়, কোনো কাজ বুঝায়, সেটা হইবে কিন্তু ভাইয়া প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন অভ্যাসগত কি রকম, তুমি সকালবেলা কয়টার সময় ডেইলি ঘুম থেকে ওঠো? যেমন আমি যদি বলি রহিম সকালবেলা প্রতিদিন কথাটা কিন্তু বলে দিলাম, প্রতিদিন 7টার সময় ঘুম থেকে ওঠে, এটা কিন্তু একটা অভ্যাস, তাই না? তুমি যে স্কুলে যাও, তাহলে এটাও কিন্তু একটা অভ্যাস। সো আমরা যেই কাজ করি না কেন, আমাদের দৈনন্দিন কিন্তু রুটিন আছে, এটাকে বলা হয় অভ্যাসগত কাজ। সো এই চিরন্তন সত্য অভ্যাসগত কোনো কাজ যদি বোঝায়, তাহলে সেটা হবে কিন্তু ভাইয়া প্রেজেন্ট ইনডেফিনিট। ডান, ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা সেটা বলো। তাহলে এই গেল ভাইয়া প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আমি একসাথে তিনটা তোমাদেরকে শিখাবো, খেয়াল করো ভাইয়া। আমি একটু ছোট্ট করে, সবাই লেখো, এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এটা আমি লিখলাম এই জায়গাতে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি শিখলাম? আমরা কিন্তু শিখছি হচ্ছে যে সাবজেক্ট প্লাস হয়েছে কি ভার্বের এক নং, মানে কি প্রেজেন্ট ফর্ম বুঝায়, প্রেজেন্ট ফর্ম, আর হয়েছে কি প্লাস হয়েছে কিন্তু অবজেক্ট। আমরা কিন্তু এইটা শিখছি, তাই না? আর জানি কি শিখলাম যে চিরন্তন সত্য যদি কোনো কিছু থাকে, চিরন্তন সত্য, আর হচ্ছে কি অভ্যাসগত। এছাড়া আমরা কি শিখছি? এছাড়া আমরা কিন্তু শিখেছি যে তোমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, এই তো। এরপরে আসি প্রেজেন্ট ইনডিফিনিটের পর পাস্ট ইনডিফিনিট। আমরা কি শিখবো এখন? পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে পাস্ট ইনডিফিনিট। দেন আমরা কিন্তু ভাইয়া শিখবো ফিউচার ইনডিফিনিট। ওকে, দেখো তাহলে একটু খেয়াল করো ভাইয়ের সাথে একটু লাস্ট পর্যন্ত থাকো, পুরো পানি হয়ে যাবে তোমাদের। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট তো আমরা বুঝলাম, তাহলে পাস্ট ইনডিফিনিট কি? পাস্ট মানে কি অতীত বুঝায়, তাই না? এখন এটার স্ট্রাকচারটা কি হবে? শুরুতে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস একেবারে ঠিক আগেরটার মতো। এখানে ভার্বের এক নং ছিল না, যেহেতু পাস্ট ফর্ম জানি কি ছিল, ভার্বের 2 নং না, তাহলে এই V2 যেখানে আমি ব্র্যাকেট দিয়ে লিখে দেব পাস্ট ফর্ম। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস হচ্ছে কিন্তু ভাইয়া অবজেক্ট। শেষ, এই হইছে স্ট্রাকচার, শেষ। এখন দেখো আমি কিন্তু এইখানে একটা উদাহরণ টানছিলাম, মনে পড়ে কিনা, যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কেমনে বুঝবা? এই যে ইট কি প্রেজেন্ট ফর্ম। এখন আমি কিন্তু এইখানে এই উদাহরণটা টানতেছি, এক্সাম্পল কিন্তু টানতেছি। কি হবে এক্সাম্পলটা? যে আই ইট হবে। এখন কি তুমি ইট লিখতে পারবা? না, আই এট রাইস। ওকে, আমি ভাত খেয়েছি। এই যে সি যদি থাকে, ছিলাম, এগুলো যদি থাকে, সি এভাবে যদি কোনো কিছু থাকে, তাহলে সেটা হয়েছে কিন্তু তোমার পাস্ট বুঝাবে। কি বুঝাবে ভাইয়া? পাস্ট বুঝাবে। ওকে, তাহলে আই এট রাইস কি হবে? আই এট রাইস, আমি ভাত খেয়েছি, এটা কিন্তু অতীত বুঝাইছে, রাইট? এখানে কিন্তু ইট হয় নাই, এট হইছে। কেন? ওয়াই? এর কারণ হচ্ছে কিন্তু ভাইয়া B2 ফর্ম, এই যে পাস্ট ফর্ম। এরপরে আসি কিন্তু ভাইয়া ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে কি হবে? দেখো তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস, এখন তোমরা বলবা ভাইয়া এই জায়গাতে আপনি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের 1 নং বসাইছেন, আবার এটার ক্ষেত্রে ভার্বের 2 নং বসাইছেন, তাহলে অবশ্যই সম্ভবত এখানে ভার্বের 3 নং হবে না। ভার্বের কিন্তু ভাইয়া 3 নং হবে না, কারণ কি এখানে তোমার বসাইতে হবে শ্যাল উইল বসাতে হবে। ভাইয়া কি বসাতে হবে? শ্যাল উইল বসাতে হবে।
প্লাস প্লাস ভার্ব তো অবশ্যই আসবে এখানে, কিন্তু সেটা হইবে ভার্বের 1 নং বসবে এখানে, প্লাস ভার্বের 1 নং, আমি সামনে না লিখে এই জায়গাতে লিখতেছি, ভার্বের 1 নং মানে কি প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপর হইছে কি প্লাস হইছে কিন্তু ভাইয়া অবজেক্ট। ক্লিয়ার? এতটুকু বুঝছো? ভাইয়া কি বলেছি দেখো, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে তোমার এখানে ভার্বের 3 নং আসবে না। ভার্বের 3 নং কি ছিল? পাস্ট পার্টিসিপল ছিল, রাইট? এখানে বসবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল আসবে। মনে রাখবা ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল আসবে, প্লাস হচ্ছে কি ভার্বের 1 নং, এই ক্ষেত্রে ভার্বের 1 নং আসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে এইটা। এই যে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে যেভাবে ছিল ঠিক সেম এইভাবে হবে। ওকে, প্লাস হচ্ছে কিন্তু অবজেক্ট। আমি একটু উদাহরণ টানি, দেখো শুরুতে আমি কি লিখছিলাম? আই ইট রাইস, আমি ভাত খাই। পাস্টে কি হয়েছিল? আই এট রাইস, আমি ভাত খেয়েছি। সি ছিল, কি ছিল? সি। আর এখন তাহলে ভাইয়া কি হবে বলো তো? আই শ্যাল ইট রাইস। কি হবে ভাইয়া? দেখো এখন এক্সাম্পল হইবে আই শ্যাল ইট রাইস। বুঝছো কি না বলো? ইট রাইস, এই যে আই এটা তো সাবজেক্ট, শ্যাল আমরা জানি ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল বসে। এরপর ভার্বের 1 নং বলছে, এই যে 1 নং কোনটা ছিল? এই যে ইট ছিল না, এখানে তো ইটই বসবে। এই রাইস, এই রাইস, শেষ। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন কোশ্চেন থাকে তোমাদের মনে যে ভাইয়া আই এর পর কি শ্যাল বসাবো না উইল বসাবো, আবার হি এর পর কোনটা বসবে, এরকম একটা কিন্তু কোশ্চেন থাকতেছে তোমাদের মনে। মনে রাখবা আই এর পরে সবসময় কিন্তু শ্যাল হয়, কিন্তু অনেক সময় দেখবা আই এর পর কিন্তু উইলও বসে, ঠিক আছে? আর বাকি ক্ষেত্রে যেমন হি, শি, দে এগুলোর পর কিন্তু ভাইয়া উইল বসে, ঠিক আছে? সো যেমন হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। আর হ্যাঁ, ফিউচারের ক্ষেত্রে ফিউচার দ্বারা কি বোঝায় ভাইয়া? ভবিষ্যৎ বোঝায়। তার মানে দেখবা এই যে আই শ্যাল ইট রাইস অর্থ কি? আমি ভাত খাবো। ভ আছে কিন্তু লাস্টে, কি আছে ভাইয়া? ভ আছে। যদি ভ থাকে যেমন থাকিব, করিব, এই টাইপের যদি থাকে সেটা হইবে কিন্তু ভাইয়া ফিউচার, সেটা হবে কি ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? আর এই যে পাস্টের ক্ষেত্রে সি মনে রাখবা, সি যেমন আমি ভাত খেয়েছি, লাস্টে কিন্তু সি আছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার ডান। ক্লিয়ার? সবাই এখন পারবা, সবাই এখন দেখে বুঝতে পারবা। আর এই ক্ষেত্রে কিন্তু বলেছি ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে চিরন্তন সত্য যদি কোনো কিছু থাকে, অভ্যাসগত থাকে। আর অনেক সময় দেখবা ভাইয়া যে পাস্ট ইনডিফিনিট যেটা অতীত বোঝায়, অনেক সময় একটা সেন্টেন্সের ভিতরে থাকবে লাস্ট ইয়ার। বলো তো অর্থ কি? লাস্ট ইয়ার মানে কি? গত বছর। এই যে গত বছর একটা সেন্টেন্সের ভিতরে এভাবে যদি থাকে গত বছর, গত মাসে, এরকম যদি থাকে তাহলে ওটা বুঝতে হবে এটা হচ্ছে কিন্তু ভাইয়া পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? সো এতটুকু ক্লিয়ার? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার এবং ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার। এখন আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভাইয়া কি শিখবো এখন আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস। আচ্ছা, এরপরে আমরা কি শিখবো? একই সাথে আমরা পাস্ট কন্টিনিউয়াসটা শিখবো, কন্টিনিউয়াস। আচ্ছা, এরপরে একই সাথে আমরা কি শিখবো? অর্থাৎ ফিউচার, ফিউচার ভাইয়া কন্টিনিউয়াস শিখবো, কন্টিনিউয়াস শিখবো। ওকে ভাইয়া, খেয়াল করো এই জায়গাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা কথা বলে রাখি তোমাদের শুরুতে, কন্টিনিউয়াস মানে কি জানো? কন্টিনিউয়াস মানে যদি ভার্ব থাকে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হইবে, কোনো কথা নাই, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হইবে। দেখো এই যে কন্টিনিউয়াস, তাতে অর্থাৎ প্রেজেন্ট থাকুক আর পাস্ট থাকুক আর হইছে ফিউচার থাকুক, ঠিক আছে? এই কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? কন্টিনিউয়াস মানে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তাহলে এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কিন্তু দেখবো। ভাইয়া খেয়াল করো, সাবজেক্ট প্লাস হবে এম অথবা ইজ অথবা আর। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর। একটু আমার সাথে বড় তাহলে বেটার হবে যে প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ বসে, সাবজেক্ট প্লাস এম আর। ওকে, আর পাস্টের ক্ষেত্রে কি হবে তাহলে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। কি বলেছি? ওয়াজ ওয়্যার। তাহলে পাস্ট মানে কি অতীত বোঝায়, তাহলে ওয়াজ অর্থ ছিল, ওয়্যার ছিল, এই জন্য ওয়াজ ওয়্যার হবে। ওকে, তাহলে দেখো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে কিন্তু তোমার আইএনজি যুক্ত করতে হবে, ভার্বের সাথে কিন্তু ভাইয়া আইএনজি যুক্ত করতে হবে কন্টিনিউয়াস প্লাস
is object, plus is a object, okay? আবার past continuous এর ক্ষেত্রে subject plus auxiliary plus verb এর সাথে ing, verb এর সাথে ing plus হচ্ছে কিন্তু object। শেষ, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে ফিউচারেরটা কি হবে বলতো ভাইয়া? ফিউচারেরটা কি হবে? ফিউচারের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখেছো যে সাবজেক্টের পরে কি বসছিল? সাবজেক্টের পরে কিন্তু ভাইয়া শ্যাল বসছিল, মনে পড়ে? শ্যাল, উইল, ওই যে তোমার হচ্ছে ফিউচার ইনডিফিনিটে। ঠিক সেম ভাবে সাবজেক্টের পরে এখন শুধু শ্যাল না, তোমার শ্যাল বি এবং উইল বি বসবে। শ্যাল বি আর হচ্ছে উইল বি প্লাস, যেহেতু কন্টিনিউয়াস তার মানে ভার্বের সাথে তোমার কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, প্লাস হইছে কিন্তু অবজেক্ট। শেষ, আর কিচ্ছু না। এতটুকু ডিফারেন্স পারা যাবে? বুঝতে পেরেছো? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন একটু আসি, উদাহরণে আসি। দেখো, তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রত্যেকটার সাথে কিন্তু মানে যখন কন্টিনিউয়াস আসবে ভার্বের সাথে কিন্তু তোমার আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, প্রেজেন্টের ক্ষেত্রে হবে কিন্তু ভাইয়া অ্যামিজার, এটা মাথায় রাখবা, অ্যামিজার। পাস্টের ক্ষেত্রে হবে অজওয়ার, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি। এতটুকু ভাইয়া তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখন আসি, আমি একটু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এই ব্যাপারটা একেবারে ক্লিয়ারলি বোঝাই দিচ্ছি। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, মনে রাখবা এই কন্টিনিউয়াস দ্বারা কি বোঝায় জানো? কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করতেছো এই টাইপের বোঝায়। এই জিনিসটা মাথায় রাখবা, কন্টিনিউয়াস দ্বারা কোনো কাজ করতেছো এই টাইপের বোঝায়। যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, আমি কিন্তু কাজটা করতেছি, আমি কিন্তু, এটা কিন্তু কন্টিনিউয়াস। এটা কি? কন্টিনিউয়াস। যেমন তুমি যদি ভাত খাইতে থাকো এবং যদি বলো আমি ভাত খাইতেছি, খাইতেছি, এই যে তেসি যে শব্দটা, এই তেসি, এটা কিন্তু কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। ঠিক আছে? এই যে তেসি, তেসি, এই ত থাকবে, তয়কার তে, সয়রিষ্কের সি, তেসি, এই তেসি দ্বারা কিন্তু ভাইয়া কন্টিনিউয়াস বোঝায়। যেমন আমি যদি বলি আমি ভাত খাইতেছি, তাহলে কি হবে বলো তো? আই, আই এর পর কি বসবে? আই ইটিং রাইস হবে নাকি আই অ্যাম ইটিং রাইস হবে বলো তো? দেখো, সাবজেক্টের পরে আমরা জানি অ্যাম ইজার বসে, তাই না? তাহলে লিখবো হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। ওকে, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, এই তেসি কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াসে আসে। এই জিনিসটা একটু লিখে রাখো যে তেসিটা সবসময় কিন্তু ভাইয়া কিসে আসে? কন্টিনিউয়াস আসে। ওকে, তাহলে আই অ্যাম ইটিং রাইস। আমি যদি বলি আমি একটা চিঠি লিখতেছি, তাহলে কি হবে বলো তো? তাহলে আই অ্যাম রাইট, না শুধু WRIT, রাইটিং হবে ING, রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখতেছি, লিখতেছে, রাইট? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আই এর পরে মনে রাখবা এম বসে। আই এর পরে কি বসে? এম বসে। আই এর পরে সবসময় কি বসে? এম বসে। ওকে, এরপরে ইজ তাহলে কখন বসবে? যখন তুমি থার্ড পারসন কোনো কিছু আনবা। যেমন হি, যদি আমি এই জায়গাতে লিখি, যেমন হি এম হবে, হি এম কি তুমি লিখতে পারবা? না, হি এম কিন্তু তুমি লিখতে পারবা না। তাহলে তোমার এখানে কি লিখতে হবে ভাই? আমি যদি বলি যে, আমি বললাম যে আই অ্যাম রাইটিং এ লেটার, তাহলে আমি এখন বলতে পারি না যে হি ইজ রাইটিং এ লেটার? সে একটা চিঠি লিখতেছে, সে একটা কি লিখতেছে ভাইয়া? চিঠি লিখতেছে। দেখো, আই এর পরে কিন্তু তুমি এম বসাইছো, বাট এখানে হি এর পর কিন্তু এম হয় না। দেখো, বাক্যটা কিন্তু পুরো সেম, এই বাক্যটা আর এই বাক্যটা কিন্তু পুরো সেম, কিন্তু পার্থক্যটা হয়েছে কি? এই আই হয়েছে কিন্তু ফার্স্ট পারসন, যার কারণে তারপরে এম বসে। আর এই যে হি যেটা, এটা থার্ড পারসন, এটার পরে কিন্তু সবসময় ইজ বসে। কি বসে? ইজ বসে। এগুলো তোমার করতে করতে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। প্রথম প্রথম হবে না, একটু কঠিন লাগবে প্রথম প্রথম, বাট প্র্যাকটিস যত বেশি করবা, টেন্সটা শেখার পরে তারপর দেখবা তোমার কাছে ইজি লাগতেছে। ওকে, তাহলে হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখতেছে। ওকে, সো এই যে তেসি, তেসে, তেসি, তেসে, এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া কন্টিনিউয়াস। ডান? তাহলে এটা যদি বুঝে থাকো, পরেরটা দেখো, খেয়াল করো এই জায়গাতে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে তাহলে বলো? তাহলে ভাইয়া পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? তাহলে এই জায়গাতে আমরা জানি, যেমন আমি কি উদাহরণ টানতে পারি বলো তো ভাইয়া? কি উদাহরণ টানতে পারি? পাস্ট মানে কি? অতীত। তাহলে কি হবে বলো তো? আই ওয়াজ, আই ওয়াজ, কারণ আমরা যে সাপোর্টে কিন্তু ওয়াজ আর হবে, আর আই এর পরে সবসময় কিন্তু ওয়াজ হয়। আই এর পরে কি হয়? ওয়াজ হয়। ঠিক আছে, তাহলে আই ওয়াজ রিডিং এ বুক, রিডিং এ বুক অর্থ কি বলতো? আমি একটা বই পড়িতেছিলাম, পড়িতেছিলাম। এখানেও কিন্তু তেসি আসছে, কিন্তু ছিলাম কেন? কারণ আমরা জানি পাস্টে কিন্তু সি আসে, আবার ফিউচারে কিন্তু ভাইয়া ব লাস্টে কিন্তু বাংলা অর্থে আসে।
ঠিক আছে, তাহলে আমি বইটি পড়িতেছিলাম, এই যে দেখো এই সাবজেক্ট এই সাবজেক্ট, এই যে দেখো এই যে সাবজেক্ট এই সাবজেক্ট, তারপর এই যে ওয়াজ, এই যে তারপর ভার্বের সাথে আইএনজি দিছি, আইএনজি দিছি, অর্থ কি হবে আমি বইটি পড়তেছিলাম, তাহলে মনে থাকবে সবার। এরপরে আসি ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, ধরো সাপোজ এইখানে আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, এক্সাম্পলটা আনো তো। যেহেতু এখানে কন্টিনিউয়াস মানে এটা কোনো কিছু করা বুঝাবে, যেমন আমি বইটি পড়িতে থাকিব, এই টাইপের থাকিব, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই জায়গাতে যে আই শ্যাল হবে, আই শ্যাল শুধু না, আই শ্যাল বি বসবে, আই শ্যাল বি রিডিং, কি হবে রিডিং দ্য বুক, আই শ্যাল বি রিডিং দ্য বুক। ওকে, আমি বইটি পড়িতে থাকিব, এটা কিন্তু সামনে কিন্তু থাকিব আমি, ঠিক আছে, মানে ভবিষ্যতে কিন্তু থাকিব। ক্লিয়ার, সবাই এতটুকু বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। একটা জিনিস মাথায় রাখবা, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যখন প্রেজেন্ট থাকবে এমই জার হবে, আর যখন পাস্ট থাকবে অজার হবে, আর যখন তোমার ফিউচার থাকবে তখন তোমার কি হবে শ্যাল বি উইল বি হবে, শ্যাল বি উইল বি হবে। একটু যদি আমার সাথে পড়ো তাহলে পুরো কনসেপ্ট কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। ওকে ডান, তাহলে এরপরে আসি কিন্তু ভাইয়া অনেকে বলবা এখন আপনি বলছেন 10 মিনিটে কভার হয়ে যাবে, 10 মিনিটে, এখন তো আমাদের অনেক সময় হয়েছে, প্রায় 20 মিনিট ওভার হয়েছে। দেখো আমি যেহেতু তোমাদেরকে বুঝাচ্ছি, জাস্ট তোমরা একবার আমার ক্লাসটা দেখার পরে এরপর তোমরা একটু প্র্যাকটিস করো, দেখবা তোমার একেবারে সবকিছু সহজ লাগবে। যেহেতু আমি তোমাদেরকে বুঝাচ্ছি একটু বেশি টাইম নিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি যাতে করে ক্লিয়ারলি বুঝতে পারো। ওকে, কিন্তু ক্লাসটা অনুরোধ থাকবে তোমাদের কাছে একটু পুরোপুরি দেখবা। এরপরে আসি ভাইয়া কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে আসি, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি, আবার আমি যদি বলি ভাইয়া পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এরপরে আছে কি ভাইয়া যে ফিউচার পারফেক্ট, রাইট, তাহলে ফিউচার পারফেক্ট। খেয়াল করো একটু একটু ভাইয়া খেয়াল করো যে প্রেজেন্ট মানে কি, এই যে প্রেজেন্ট দ্বারা তো বর্তমান বোঝায়, তাহলে এইখানে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি হবে বলো তো। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার ভাইয়া কি হবে, যে এই জায়গাতে যে প্রথমে আসবে কিন্তু ভাইয়া সাবজেক্ট, কি আসবে সাবজেক্ট আসবে, তারপরে হ্যাভ হ্যাস আসবে, কি আসবে হ্যাভ হ্যাস আসবে। ওকে, আমি এই তিনটাকে একটু আলাদা করে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে হ্যাভ হ্যাস আসবে, প্লাস প্লাস ভার্বের কিন্তু 3 নং আসবে। এখন সো এতক্ষণ যাবত কিন্তু তোমরা বার 1 নং 2 নং নিয়ে কিন্তু আমরা এতক্ষণ যাবত পড়তেছিলাম, তাই না? যখনই পারফেক্ট আসবে মনে রাখবা, পারফেক্ট যদি আসে তাহলে একেবারে এটা লিখে রাখতে পারো যে ভার্বের 3 নং আনতে হবে, মানে পাস্ট পার্টিসিপল আনতে হবে, পাস্ট পার্টিসিপল আনতে হবে। এটা হচ্ছে কিন্তু নিয়ম, এটা নিয়ম ভাইয়া, এটা হচ্ছে কি ভাইয়া নিয়ম, ঠিক আছে। যদি পারফেক্ট কোনো জায়গায় আসে, কোনো কথা নাই, ভার্বের 3 নং, ভার্বের কি হবে ভার্বের হবে কিন্তু ভাইয়া 3 নং। ওকে, তাহলে এখন আমি কি লিখলাম সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস এই V3 মানে কি পাস্ট পার্টিসিপল, পাস্ট কি বোঝায় ভাইয়া পার্টিসিপল। ওই যে আমি কিন্তু শুরুতে তোমাদেরকে দেখাইছিলাম গো ওয়েন্ট গান, মনে পড়ে কি না? মনে পড়ে, প্লাস হইছে কি অবজেক্ট। ডান, এরপরে পাস্ট পারফেক্টের রুলসটা তুমি নিজেই লেখো তো। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বসবে না, এই ক্ষেত্রে মনে রাখবা হ্যাড বসবে, কি বসবে শুধু হ্যাড, প্লাস হইছে আর মানে হচ্ছে বাকি সব আগের মতো, যে V3, তারপরে হইছে V3 মানে কি ভাইয়া পাস্ট পার্টিসিপল, ওকে, প্লাস হইছে কিন্তু অবজেক্ট। ডান, ফিউচারের ক্ষেত্রে সেম সাবজেক্ট প্লাস, দেখো তবে ফিউচারে একটু কথা আছে ভাইয়া, কি কথা আছে আমি যদি তোমাদের সাথে একটু বলি, দেখো যে সাবজেক্ট প্লাস শ্যাল বি ছিল না, মানে কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি, এখানে কিন্তু হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, কি হবে ভাইয়া শ্যাল হ্যাভ উইল হ্যাভ, প্লাস হচ্ছে কি V3, তারপর হচ্ছে এই যে পাস্ট পার্টিসিপল, একেবারে পার্টিসিপল আগের তার মতো পার্টিসিপল, প্লাস হচ্ছে কিন্তু তোমার অবজেক্ট, আমি এই জায়গাতে লিখতেছি প্লাস অবজেক্ট। আচ্ছা ওইখান থেকে দেখাচ্ছে, আমি একটু দেখতেছি, হ্যাঁ চিনাচ্ছে, অসুবিধা নাই তাহলে, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো সবই কিন্তু সেম ভাইয়া, সবই সেম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমি কিন্তু এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের ভিতরে পার্থক্য কতটুকু দেখাইছি না? দেখো এইখানে পার্থক্য কি রকম, যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ বসছে,
আর এখানে ভার্বের 3 নং বসছে। আবার পাস্ট পারফেক্টে শুধু হ্যাড বসছে আর এখানেও ভার্বের 3 নং, এখানেও যা এখানেও তা। আবার ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসছে, এখানেও ভার্বের 3 নং বসছে। সবই মিল আছে, শুধুমাত্র এই যে আমি যে গোল্লা গোল্লা দিলাম এইটাই হয়েছে কিন্তু ডিফারেন্স, আর কিচ্ছু না। ওকে, তাহলে এখন একটু আসি ভাইয়া, আমরা তাহলে শুরুতে কি জানবো, যে প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে কিন্তু জানবো। কি জানবো? প্রেজেন্ট পারফেক্টের এখন আমরা একটা উদাহরণ টানবো। যেমন আমি যদি বলি এরকম যে আমি একটি বই কিনেছি, আমি একটি বই কিনেছি, তাই না? তাহলে কি হবে বলো তো? আমি একটি বই কিনেছি, আই হ্যাভ, দেখো এই যে হ্যাভ বসাইলাম, ভার্বের 3 নং কি হবে? কিনা মানে কি? মানে হচ্ছে বাই, বাই অর্থ কিন্তু ক্রয় করা, তাহলে জানি কি ছিল? বাই বট বট, বাই বট বট। তাহলে আই হ্যাভ বট এ বুক, আমি একটা বই কিনেছি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? দেখো এই আই মানে কি? এটা হচ্ছে কিন্তু সাবজেক্ট। এই হ্যাভ তো এই হ্যাভ, তারপরে যে V3 মানে কি? ভার্বের 3 নং, এই যে দেখো বট হইছে, ছিল কিন্তু বাই, প্রেজেন্ট ফর্মে ছিল বাই, পাস্ট ফর্মে কিন্তু বট, আবার পাস্ট পার্টিসিপলও কিন্তু বট। তাহলে বাই বট বট, এরকম কিছু কিছু আছে যেগুলো তোমাদের কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে আই হ্যাভ বট এ বুক অর্থ কি হবে? আমি একটি বই কিনেছি, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া আই এর পরে হ্যাভ হইছে, এই হ্যাজ কখন হবে? যখন তোমার থার্ড পারসন আসবে। যেমন আমি যদি বলি হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস, সে মূলত ভাত খেয়েছে, সে মূলত কি করেছে? ভাত খেয়েছে। দেখো কিভাবে বুঝবা? এই যে দেখো হি, এরপর কি আসছে? হ্যাজ আসছে। হি কি? থার্ড পারসন, এরপর কি আসছে? হ্যাজ আসছে। ওকে, আর এই যে ইটেন, দেখো ইটেন হবে, ইটেন, ইট অ্যাট ইটেন, মনে পড়ে কিনা? ইট প্রেজেন্ট ফর্ম, অ্যাট পাস্ট ফর্ম, ইটেন এটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। যেহেতু আমাদের ভার্বের 3 নং বসাইতে হবে, এই যে ইটেন লিখছি, তারপর রাইস। ক্লিয়ার? সে ভাত খেয়েছে। এরপরে আসি ভাইয়া, তাহলে পাস্ট পারফেক্টে কি হবে? পাস্ট পারফেক্টে ভাইয়া কি হবে? একটু আমি যদি উদাহরণের কথা বলি ভাইয়া, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমি বাড়িতে পৌঁছাইছিলাম বৃষ্টি আসার পূর্বে, তাহলে কি হবে ইংরেজিটা বলো তো? আমি বাড়িতে পৌঁছাইছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড, আই কি হবে ভাইয়া? আই হ্যাড। এই যে তারপর কি বসবে? ভার্বের 3 নং আমরা জানি, তাহলে রিচ, রিচ অর্থ কি? পৌঁছানো, রিচ রিচড রিচড, রিচ রিচড রিচড, তার মানে পাস্ট পার্টিসিপলে REACHED রিচড হবে। তাহলে আই হ্যাড রিচড, আমি পৌঁছেছিলাম। কোথায় ভাইয়া পৌঁছেছিলাম? আমি কিন্তু বাড়িতে পৌঁছেছিলাম, মানে হোম, হোম অর্থ হচ্ছে কি? বাড়ি। বিফোর, বিফোর অর্থ কি? পূর্বে, রেন, অর্থাৎ মানে বৃষ্টি আসার পূর্বে, বৃষ্টি আসার পূর্বে কিন্তু আমি বাড়িতে পৌঁছেছিলাম। দেখো ভাইয়া এখানে কিন্তু হ্যাড আসছে, হ্যাডের পরে কিন্তু ভার্বের 3 নং বসবে, হ্যাডের পরে কি বসবে ভাইয়া? ভার্বের 3 নং বসবে। ডান। এরপরে আসে কিন্তু ভাইয়া ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। তাহলে দেখো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ভাইয়া কি উদাহরণ হতে পারে? আমি যদি বলি আমার বাবা আসবে, আমার বাবা আসবে কাজটা থাকবো, রাইট? তাহলে এখানে ইংলিশ হবে আমার বাবা আসার পূর্বে কাজটা করিয়ে থাকবো, বস কিন্তু লাস্টে, তার মানে অবশ্যই এটা ফিউচার বোঝাবে, রাইট? তাহলে কি হতে পারে? আই শ্যাল, আই খেয়াল করো, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ। এরপর আমরা জানি যে আমরা যদি হ্যাভ বসে অবশ্যই পরবর্তীতে ভার্বের 3 নং বসাইতে হবে, তাই না? এরপর কি বসবে? যে আমি কাজটা করিয়ে থাকবো, তার মানে ফিনিশড, রাইট? ফিনিশ, ফিনিশড, ফিনিশড, লাস্টে কিন্তু ইডি যুক্ত হবে। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশ, NISHED, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করিয়া থাকিব। বিফোর পূর্বে, বিফোর পূর্বে, মাই ফাদার কাম, আমার বাবা আসার পূর্বে আমি এই কাজটা করিয়া থাকিব। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? একটু কঠিন লাগে, খটকা লাগে, তাই না? বাট একটু রুলসগুলো মাথায় রাখবা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ আস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট ঠিক আছে, পারফেক্ট থাকলে ভার্বের 3 নং, কোনো কথা নাই, মানে পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। ওকে, কিন্তু এই প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ আস, পাস্টের ক্ষেত্রে শুধু হ্যাড, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর কিচ্ছু না, আর কোনো চেঞ্জ নাই। ওকে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি। এই গেল হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর হচ্ছে কিন্তু ভাইয়া ফিউচার পারফেক্ট। ওকে, এরপরে আমাদের কিন্তু আর 3টা আছে, ঠিক আছে? আমাদের আর মাত্র 3টা আছে, সেটা হচ্ছে কি? এখন প্রেজেন্ট ভাইয়া পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, NUOUS। আচ্ছা, আমি এই জায়গাতে নিচে লিখলাম। এরপরে পাস্ট
পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ওকে। এরপরে কি হবে ভাইয়া ফিউচার ফিউচার দেখো ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ওকে। তাহলে দেখো এই জিনিসটা দেখো বাঁকা হয়েছে হয়তো বা দেখো কন্টিনিউয়াস। এখন আমি কিন্তু একটা কথা বলেছিলাম তোমাদেরকে, কি কথা বলেছিলাম যে ভাইয়া পারফেক্ট থাকলে অবশ্যই ভার্বের 3 নং, কোনো কথা নাই, চোখ বুঝে পারফেক্ট থাকলেই ভার্বের 3 নং, কোনো কথা হইবে না ওকে, ভার্বের 3 নং। আচ্ছা আরো একটা কথা বলছি, কন্টিনিউয়াস থাকলে কোনো কথা নাই ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই ভাই, কন্টিনিউয়াস থাকলেই ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি ওকে, ভার্বের সাথে কন্টিনিউয়াস থাকলেই ভার্বের সাথে আইএনজি, তাতে যেখানেই থাকুক না কেন, তাতে যেখানেই থাকুক না কেন ওকে। তাহলে এখন একটু খেয়াল করো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তুমি তো পারফেক্টের রুলস জানো, জানো না? তাহলে অবশ্যই জানো। তাহলে আমি যদি এখন বলি তোমাদের সাথে, তুমি তো জানো এইমাত্র শিখলা পারফেক্ট জানি কি ছিল, প্রেজেন্ট পারফেক্ট কি ছিল, হ্যাভ হ্যাজ ছিল না? খেয়াল করো কি ছিল, হ্যাভ হ্যাজ ছিল না? আবার আমি যদি বলি যে তোমার পাস্টে কি ছিল, শুধু হ্যাড ছিল। আবার ফিউচারে কি ছিল, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, মনে পড়ে কিনা, শ্যাল হ্যাভ আর হয়েছে কি উইল হ্যাভ। এখন এইগুলো এই জায়গাতে বসাবো, আর কোনো কাজ নাই, এগুলো এখানে হবে। কিরকম, আমি যদি বলি যে সাবজেক্ট প্লাস, যেহেতু প্রথমে আছে পারফেক্ট, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে অবশ্যই কিন্তু হ্যাভ হ্যাজ আসবে, হ্যাভ হ্যাজ আসবে ওকে। এরপরে আমরা জানি কি যে ভাইয়া যদি পারফেক্ট থাকে অবশ্যই আমাদের কিন্তু ভার্বের 3 নং বসাইতে হবে, কিন্তু কথা আছে, কথাটা হচ্ছে এখানে কিন্তু পারফেক্টের পর কন্টিনিউয়াস আছে, সো এই কন্টিনিউয়াসের কিন্তু এখন জোর বেশি, পারফেক্টের কিন্তু জোর নাই। এখন তুমি যে বলো ভাই আমি এখন এই জায়গাতে 3 নং বসাবো, তা পারবা না, কারণ পারফেক্টের পরে কিন্তু কন্টিনিউয়াস আছে, সো এই তোমার ক্ষমতা চলে না, তুমি তো পারফেক্ট যখনই পারফেক্ট কন্টিনিউয়াস আসবে তখন আর বসাইতে পারবা না। তাহলে কি হবে, ওই যে কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি, এই ভার্বের সাথে ভাইয়া কি হবে, আইএনজি হবে, যে ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে কিন্তু অবজেক্ট। ক্লিয়ার? এখন একটু করো যে ভাইয়া যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু সব জায়গাতে আসবে, তখন কিন্তু একটা এক্সট্রা বিন যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? বিন যুক্ত করতে হবে। আগের নিয়মই থাকবে, এই যে দেখো এখন কি হবে, হ্যাভ বিন হ্যাজ বিন হবে। কি হবে? হ্যাভ বিন আর হইবে কিন্তু ভাইয়া হ্যাজ বিন হবে ওকে। আর তো সব কিছু ঠিক থাকবে। এরপর এটা দেখো তাহলে পাস্ট পারফেক্ট, পাস্টে জানি কি ছিল, সাবজেক্ট ছিল প্লাস হ্যাড ছিল, তাই না? কিন্তু এখন একটা বিন যুক্ত করবা, এই আর কিচ্ছু না। প্লাস হয়েছে কি, যেহেতু এখন কন্টিনিউয়াসের ক্ষমতা বেশি, তার মানে ভার্বের সাথে আইএনজি শেষ, প্লাস হচ্ছে কিন্তু অবজেক্ট। আবার আমি যদি বলি ফিউচারের ক্ষেত্রে কি হবে, তুমি জানি কি পড়ছিলা ফিউচার পারফেক্টে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে এখন কি হবে বলো তো, এখন কিন্তু ভাইয়া হবে শ্যাল হ্যাভ বিন, তারপরে কি হবে উইল হ্যাভ বিন, কি হবে উইল হ্যাভ বিন, প্লাস হয়েছে কি, প্লাস হয়েছে কিন্তু যেহেতু এখন তোমার এই যে পারফেক্টের ক্ষমতা নাই, তাহলে কার ক্ষমতা কাজ করবে, কন্টিনিউয়াসের, তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস হয়েছে কি অবজেক্ট। এই ছিল হচ্ছে কিন্তু ভাইয়া টেন্স, অর্থাৎ 12 প্রকার টেন্স নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম। একটু ভাইয়া তোমাদের এখন কাজ কি জানো, তোমাদের কাজটা হচ্ছে যে 12 প্রকার টেন্সের যে স্ট্রাকচারটা আমি লিখে দিছি, এগুলো একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে? সব ক্ষেত্রেই দেখবা মিল আছে, কিন্তু ডিফারেন্স কোথায়, এই যে দেখো আমি একটু আবার একটু শেষের দিকে দেখাই দিচ্ছি, এই যে দেখো এখানে হ্যাভ বিন হ্যাজ বিন আসছে, পরেরটায় হ্যাড বিন, পরেরটায় শ্যাল হ্যাভ বিন, আবার উইল হ্যাভ বিন, বাকি কিন্তু সব সেম। এখানে ভার্বের সাথে আইএনজি, এখানে আইএনজি, এখানে আইএনজি, সব সেম। এই যে এতটুকু ডিফারেন্স, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইভাবে তোমরা পড়বা যে প্রেজেন্টটা এই এক পাশে থাকবে, তারপর পাস্টটা, তারপর ফিউচারেরটা, তাহলে দেখবা যে সব কিছু তোমার কাছে একেবারে ইজি লাগবে। পার্থক্যটা যদি ধরতে পারো তাহলে দেখবা একেবারে তোমার কাছে সহজ লাগবে। এবং রিকোয়েস্ট থাকবে এগুলো মুখস্থ করার পরে একটু এইগুলো একটু মাথায় রাখবা, এরপরে একটু উদাহরণগুলো দেখবা, তাহলে দেখবা যে 12 প্রকার টেন্স তুমি কিন্তু এখন ধরতে পারবা, ঠিক আছে? সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য টেন্সের উপর ক্লাস, এবং হয়তোবা ক্লাসটা অনেকটা বড় হয়েছে, অনেকের কাছে হয়তোবা বিরক্ত লাগতে পারে, কারণ বিরক্ত লাগারই কথা। অনেকে যারা ফার্স্ট টাইম দেখতেছো তোমাদের কাছে একটু বোরিং লাগতেছে, রাইট? আর যারা আগে মূলত হচ্ছে টেন্স পড়েছো তোমাদের কাছে কিন্তু এখন পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কেমন লেগেছে আজকের এই টেন্সের ক্লাসটি একটু কমেন্টে জানাও, এবং আমি যে ট্রিক্সের কথা বলে দিয়েছি ভাইয়া এগুলো একটু অ্যাপ্লাই করবা, তাহলে দেখবা টেন্স তুমি একেবারে খুব সহজে ধরতে পারবা, ঠিক আছে? সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।